তো বন্ধুরা থালার ঘরে ঢুকে থালার চেন্নাইকে একদম চুপ করে দিল কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন, থালার ঘরে ঢুকে থালার চেন্নাইকে একদম চুপ করে দিল কলকাতা নাইট রাইডার্স। তো বন্ধুরা দেখুন, একসময় যে চেপক কিন্তু চেন্নাইয়ের ঘাঁটি ছিল, বা যেই চেপক কিন্তু চেন্নাই কোনো দল যাওয়ার আগে 10 বার ভাবতো যে জিততে পারবো কি, আদৌ কি জিততে পারবো চেন্নাইয়ের কাছে, চেন্নাইয়ের ঘরের মাঠে যে একটা অড়া সৃষ্টি করেছিল, সেই অড়াটা কিন্তু আজ নেই আর। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরসিবি তো প্রথমে 17 বছর পর একদম চেন্নাইকে হারায় তাদের ঘরের মাটিতে, এবং দিল্লি 10 বছর পর হারায়, এবং আজকে বন্ধুরা আজকের ম্যাচে কলকাতায় এত বড় একটা লজ্জাজনক মানে হারায় চেন্নাইকে, সেটা কিন্তু খুবই বড় একটা বিষয়। এখানে চেন্নাইকে মাত্র 103 রানে অল আউট করে দেয়। আজ পর্যন্ত আমার মনে হয় না চেন্নাইয়ের ঘরের মাঠে এইভাবে লজ্জা পেয়েছে সিএসকে। তো বন্ধুরা দেখুন, আজকের ম্যাচে কিন্তু যে সিএসকে একটা প্ল্যান আমরা কোথাও দেখতে পাচ্ছিলাম না। সিএসকের কোনো পজিটিভ দিকই আমি কোনো জায়গায় দেখতে পারিনি। এখানে অপর দিকে যদি আমরা কলকাতার হয়ে বলি বন্ধুরা, কলকাতা কিন্তু পোস্ট ম্যাচের পরে যে প্রেস হয়, সেই প্রেসে কিন্তু আমাদের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে বলেছেন যে আমরা কিন্তু প্রপার প্ল্যান করে এসেছিলাম। আমরা জানি, আমি গত 2 বছর খেলেছি এই মাঠে, এবং ভালো করে জানি কোথায় কাকে বল দিলে কখন কি হবে। এবং এই মাঠে কিন্তু মঈন আলী বন্ধুরা, যে মঈন আলীকে কলকাতা বসিয়েছিল, সেই মঈন আলীকে পুনরায় খেলায় কলকাতা এবং আবার একটা জয়লাভ করে। এই মঈন আলী কিন্তু অনেক বছর ধরে সিএসকেতে খেলে আসছিল, এবং তিনি কিন্তু জানেন সিএসকে ব্যাটারদের ভালোভাবে জানেন, এবং এই পিচটা জানেন, এবং সব থেকে বড় বিষয় বন্ধুরা ডোয়েন ব্রাভো, ডিজে ব্রাভো বন্ধুরা এই পিচটা এবং এই সিএসকের কিন্তু মাঠটা সম্পর্কে একদম খুঁটিনাটি কিন্তু তার জানা আছে। অর্থাৎ তিনি কিন্তু প্রতিটা অক্ষরে অক্ষরে কিন্তু এই সিএসকে চেপক মাঠটাকে কিন্তু জানে বন্ধুরা। তার জন্য হয়তো কলকাতা কোথাও না কোথাও ম্যাচের শুরু থেকে একটা আলাদা কনফিডেন্সে দেখা গেছে, এবং অন্যদিকে সিএসকে প্রথম থেকে কিন্তু একটা ভয়তে দেখা গেছে। আমরা সবাই ভাবছিলাম যে সিএসকে যখন MS ধোনি তাদের ক্যাপ্টেন হিসাবে ব্যাক করেছে অবশ্যই ভালো করবে ভেবেছিলাম, কিন্তু কোথাও না কোথাও কিন্তু এখানে ঋতুরাজ গায়কোয়াড়কে মিস করেছে। কারণ ঋতুরাজ গায়কোয়াড় তাদের একমাত্র স্টার ব্যাটার ছিল, সেই স্টার ব্যাটারও চোটের কারণে বেরিয়ে গেল। তো সিএসকের অবস্থা কিন্তু বর্তমানে খুবই খারাপ, আমরা তো দেখতে পাচ্ছি সেটা। এবং আমরা যদি দেখি বন্ধুরা, প্রথম দিক থেকে কিন্তু একদম যে রচিন রবীন্দ্র আর ডেভন কনবে, এই দুইজন তো ভয়ে খেলছিলেন কলকাতা নাইট রাইডার্সের বোলারকে। এবং আজকের ম্যাচে বন্ধুরা ক্যাপ্টেন্সি কিন্তু অসাধারণ করেছেন আজিঙ্ক্য রাহানে, যেইভাবে কিন্তু তিনি 5টা বোলারকেই বল করিয়েছেন 4 ওভার করে, তিনি কিন্তু আন্দ্রে রাসেলকে বলে আনেননি। তো এটা কিন্তু একটা ভালো দিক যে কখন কাকে বল দিতে হবে। এবং একটা কথা যে প্রথম ওভারের পরে ওভারের পরে কিন্তু মঈন আলীকে বলে নিয়ে আসে, এবং তিনি কিন্তু উইকেট তুলে দেন। তো এটা কিন্তু একটা ভালো সাইড ছিল, এবং যে একদম সাহস করে যে মঈন আলীকেই আনবে, সেটা কিন্তু একটা ভালো দিক ছিল কলকাতা নাইট রাইডার্সের বন্ধুরা। এবং এই চালগুলো কিন্তু কোথাও না কোথাও সিএসকে থেকে আজকে কলকাতাকে অনেকটা এগিয়ে রেখেছে। এবং বন্ধুরা আমরা যদি দেখি যে সিএসকে তো কোনো মতেই ম্যাচে আজকে ছিলই না, প্রথম দিক থেকে বলেন তাদের কোনো জোরই ছিল না আজকে ম্যাচে, যে অ্যাগ্রেসিভ ভাব সেটা কোনো দিন আমরা এইভাবে সিএসকে কিন্তু এইভাবে কোনো দিন খেলতে দেখিনি বন্ধুরা। এখানে তারপরে কিন্তু আসেন হচ্ছে রাহুল ত্রিপাঠীকে তো একদম বোল্ড আউট করে দেয় সুনীল নারিন, এবং এইভাবেই কিন্তু হুড়মুড়িয়ে একদম সবকটা উইকেট কিন্তু পড়ে যায়। এবং এখানে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, যে এই দীপক হুডাকেও কিন্তু এনেছিল, দীপক হুডা এবং রবীন্দ্র জাদেজা দুজনে কিন্তু গোল্ডেন ডাক হয়েছে। এবং তারপরে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে MS ধোনির কিন্তু একটা LPW হয়েছে সুনীল নারিনের দ্বারা। ওখানে কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল যে একটা এজ কিন্তু ব্যাটে লেগেছে, হালকা হলেও একটা কিন্তু আওয়াজ এসেছিল। কিন্তু সেটা দেখুন টেকনোলজির ব্যাপার, এবং থার্ড আম্পায়ার যা করবে, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, তাই আম্পায়ার যা করবে সেটাই হবে। আমরা বাইরে থেকে বললে কিছু হবে না। আম্পায়ার যদি মনে করে এটা আউট তাহলে আউট, এছাড়া যদি মনে করে যে এটা আউট না, এটা লাগেনি ব্যাটে, তাহলে ওনার ব্যাপার। তো এটা বাইরে থেকে বললে এখন কিছু হবে না আমার মনে হয়। কিন্তু আমরা টিভি থেকে দেখে মনে হচ্ছিল যে কোথাও না কোথাও কিন্তু ওটা ব্যাটে লেগেছে, কোথাও না কোথাও ধোনি কিন্তু ওখানে নট আউট ছিলেন। যদিও বা বন্ধুরা যদি ধোনি এখানে নট আউট থাকতেন তাহলে আমার মনে হয় না যে বেশি কিছু ক্ষতি হতো কলকাতার, কারণ হাইস্ট হলে 30-40 রান হতো। আর কলকাতা যেভাবে খেলছিল, যেভাবে শুরু করেছিল অসাধারণভাবে, আমরা যদি কলকাতা বোলিং লাইনে পেয়ে দেখে নিই, আজকে তো সবাই অসাধারণ বল করেছে, 5টা বলারই কিন্তু ভালো বল করেছে, সবাই কিন্তু একটা করে উইকেট নিয়েছে বন্ধুরা। এখানে সুনীল নারিন তিনটে হ্যাট্রিক শুনছেন, 3টে গুরুত্বপূর্ণ উইকেট, আর বরুণ চক্রবর্তী 2টে, মঈন আলী একটা, এইভাবেই কিন্তু হর্ষিত রানা একটা, এইভাবেই কিন্তু ভৈরবরা একটু মার খেয়েছেন আজকের ম্যাচে। ঠিক আছে, পরের ম্যাচ থেকে অবশ্যই কামব্যাক করবে তিনি, এবং তিনি ভালো বল করছেন। প্রথম ওভারেতে কিন্তু অসাধারণ বল করেছেন তিনি, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে কলকাতার বলাররা আজকে আলাদা একটা প্ল্যান করে এসেছিল। মানে আজকে
আজকে প্রপার প্ল্যান করে এসেছিল কলকাতার বলাররা, কিন্তু কোথায় কাকে বল করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে করে এসেছিলো এবং ওখানেই কিন্তু পিছিয়ে ছিল আমাদের চেন্নাই সুপার কিংস বন্ধুরা। এরপরে কিন্তু কলকাতার হয়ে ব্যাট ধরতে আসে বন্ধুরা কুইন্টন ডিকক আর সুনীল নারিন। অনেকে বলছিলেন যে রমনুল্লাহ গুরবাজকে চান্স দেওয়ার কথা, আমি বলেছিলাম যে চান্স পাবেন না উনি, কুইন্টন ডিকককে নিয়ে কলকাতা এগোবে। এবং বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই পিচটা কিন্তু সিএসকে খুবই খারাপ খেলেছে, কারণ এই পিচটা কিন্তু 200 পিচ ছিল। কারণ কলকাতাকে যেভাবে খেলতে আপনারা দেখেছেন, কলকাতা কিন্তু একটা অসাধারণ শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে ওখানে কিন্তু পাওয়ার প্লেতে 71-70-এর উপরে রান উঠে গেছিল। ওখানে কুইন্টন ডিকক যেভাবে 6 গুলো মেরেছেন, আমাদের সুনীল নারিন যেভাবে 47-46 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন 17-18 বলে, অসাধারণ, সত্যি অসাধারণ। যেভাবে তিনি 6 গুলো মারছিলেন, মানে ব্যাটে লেগেই কোনো মতে একদম লেগ সাইডে চলে যাচ্ছিল। আর সিএসকের বলাররা যে কীভাবে বল করছিল সেটা সত্যি খুবই অবাক করা বিষয় ছিল, কারণ সিএসকের বলাররা ভালো করে জানে যে কলকাতার ব্যাটসম্যানরা ওপেনিং দুটো ব্যাটসম্যান কিন্তু রুম পছন্দ করেন না, এবং তিনারা কিন্তু এই গায়ের দিকেই বেশি করে বল করছিলেন এবং এই লেগ সাইডে কিন্তু ওনারা একদম ধপাসপ করে একদম 6 মেরে কিন্তু ম্যাচটা জিতিয়ে দেয় এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে কলকাতা জিতে যায়। এবং একটা কথা বলতে চাই যে নূর আহমেদকে কেন এত পরে আনা হলো ম্যাচে। নূর আহমেদকে যখন কলকাতার ব্যাটসম্যানরা পুরো কলকাতার কি জিতে গেছে 99% জিতে গেছে, তখন নূর আহমেদকে আনা হয়েছে। তখন এনে কী হবে, যদি আগে আনা হতো তাহলে হয়তো 1-2 উইকেট নিতে পারতো, তাও 1-2 উইকেট নিলেও কোনো লাভ ছিল না। আজকে কলকাতা একটা আলাদাই জোশে কিন্তু খেলছিল বন্ধুরা। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা কিন্তু একটা অসাধারণ জয় করে নেয়, 10-11 ওভারের মধ্যে কিন্তু কলকাতা জিতে যায় এবং কলকাতা কিন্তু এইভাবে তাদের রান রেট, যেটা খুব সবথেকে গুরুত্বপূর্ণ কলকাতার হয়ে, সেটা কিন্তু রান রেট, সেটা কিন্তু কলকাতা অনেকটা এগিয়ে ফেলেছে এবং তারা কিন্তু এক ঝাঁপ দিয়ে একদম 6 নাম্বার থেকে কিন্তু একদম এক ঝাঁপে কিন্তু 3 নাম্বারে উঠে গেছে রান রেটের জন্য। আর এখানে কিন্তু কলকাতার জন্য একটা সবথেকে বড় জয় এখানে, এবং কলকাতার রান রেটটা খুব ভালো শুধরেছে, যেটা গত ম্যাচে হয়তো 4 রানে হেরেছিল, ওখানে রান রেটটা এমন কিছু আহামরি কিছু হয়নি এবং তার আগের ম্যাচে যেভাবে জিতেছিল, অর্থাৎ কলকাতা কিন্তু একটা হারছে একটা জিতছে, একটা হারছে একটা জিতছে, একটা হারছে একটা জিতছে। তার মানে পরের ম্যাচ কি হারবে? দেখুন, হারলে হবে না। আপনারা যদি হারেন, এরকম যদি আরও 2-3 ম্যাচ হেরে যান, তাহলে কিন্তু ফেসে যাবেন, ঠিক আছে? তো এই জয়ের যে ধারাটা আপনারা রেখেছেন, এই জয়ের ধারাটা কিন্তু বজায় করে যেতে হবে, তবেই কিন্তু আপনারা জিততে পারবেন বন্ধুরা। আর এখানে আপনাদের কেমন লাগলো আজকের ম্যাচটা, এটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং কলকাতার বোলিং সম্পর্কে আপনারা কি বলতে চান, বিশেষ করে স্পিনার সম্পর্কে। আরেকটা কথা বন্ধুরা, এই স্পিন পিচ যদি আমাদের ইডেন গার্ডেনে হয় তাহলে কেমন হতো, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তাহলে আজকের জন্য এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।